অস্থির আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে ঘটে যাওয়া একটি খুনের রহস্য উদ্ঘাটনে মরিয়া ভিন্ন মত আর স্বভাবের দুজন মানুষ। অভিনবভাবে এক সন্দেহভাজনের সন্ধান পেল তারা। অনেক কষ্টে তাকে ধরাও হলো, কিন্তু হত্যা রহস্যের আর মীমাংসা করা গেল না। এই ঘটনাটা বদলে দিল তদন্তকারী দুজন সহ আরও কিছু মানুষের জীবন। 2 যুগ পর স্মৃতি ভারাক্রান্ত এক লেখক ব্যস্ত হয়ে পড়ল সেই হত্যা রহস্য নিয়ে। চমকে যাবার মতো একটি ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। বিস্ময়কর সত্যটা জেনে যাবার পরও নতুন এক সংকটে নিপতিত হলো সে। সত্যটা প্রকাশ করার জন্য নির্ভর করতে হবে প্রকৃতির ওপর। কেউ কথা রাখেনি এটি একটি কাব্যিক অভিব্যক্তি, ঢালাও অভিযোগও বলা চলে, কিন্তু সত্যটা হলো কেউ কেউ কথা রাখে। হ্যাঁ, বলছিলাম থ্রিলার সম্রাট মোহাম্মদ নাজিমুদ্দিনের নিরীক্ষাধর্মী উপন্যাস কেউ কেউ কথা রাখে এর কাহিনী সংক্ষেপ। তার আগের কাজগুলোর তুলনায় এটি একেবারেই ভিন্ন। বইটার নামটা কেমন একটু অন্যরকম না? সাধারণত থ্রিলারের সাথে এই নামটা যায় না। প্রেমের উপন্যাসের একটা ভাব আছে, আসলে তা নয়, এটি থ্রিলারই, তবে আসলেও অন্যরকম থ্রিলার। বইয়ের মুখবন্ধে লেখক বলে দিয়েছেন এটা ওনার একটি নিরীক্ষাধর্মী বই। এটাও হয়তো ভালো লাগার কারণ হতে পারে। পিরিয়ডিক্যাল থ্রিলার বাংলাতে এর আগে কখনো পড়েছি বলে মনে হয় না, তাই তুলনা করার মতো অন্য কোনো বইও নেই হাতে। পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আয়োজন সাম্প্রতিক সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের আলোচিত উপন্যাস কেউ কেউ কথা রাখে। বইটি বাতিঘর প্রকাশনী থেকে ডিসেম্বর 2015-তে প্রথম প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন ডিলান। বইটির ভূমিকায় লেখক লিখেছেন, দীর্ঘদিন ধরে অনুবাদ করলেও বিগত 5-6 বছর ধরে মূলত মৌলিক গল্প উপন্যাসই লিখে যাচ্ছি, যদিও পাঠক নিয়মিত তাগাদা দিয়ে থাকে অনুবাদের জন্য। তারা যে আমার অনুবাদের অভাব বোধ করে তার জন্য আমি কৃতজ্ঞ। তাই গত বছর সিদ্ধান্ত নিয়েছিলাম ভিন্নধর্মী কিছু অনুবাদ করব। অনেক আগেই স্ক্যান্ডিনেভিয়ান আর স্প্যানিশ থ্রিলার অনুবাদ করেছি, অন্যকে দিয়ে করিয়েছিও। আমার নিজের কাছে গল্পের গভীরতা আর ভিন্নধর্মী কনটেক্সটের কারণে নন ইংলিশ ক্রাইম থ্রিলারগুলো বেশি ভালো লাগে। ছাত্র জীবন থেকে ল্যাটিন আমেরিকার সাহিত্যের খোঁজখবর রাখলেও ওখানকার ক্রাইম থ্রিলারগুলো খুব একটা পড়া ছিল না। কয়েক বছর আগে কিছু লাতিন ক্রাইম থ্রিলার পড়তে শুরু করি। এরই ধারাবাহিকতায় আর্জেন্টিনার জনপ্রিয় ঔপন্যাসিক এদুয়ার্দো সাচেরির লা প্রেহুস্তা দে সুস ওহুস এর ইংরেজি অনুবাদ পড়ে ফেলি। এই বইটি আমাকে ভীষণ মুগ্ধ করে। সিদ্ধান্ত নেই অনুবাদ করার জন্য, কিন্তু কাজ শুরু করতে গিয়ে বুঝতে পারলাম অভ্যাস খারাপ হয়ে গেছে। মৌলিক লিখতে লিখতে অনুবাদ করা ভুলে গেছি। মূল কাহিনী আর চরিত্রগুলো পাশ কাটিয়ে নিজের মতো করে চরিত্র আর কাহিনী লিখতে শুরু করে দিয়েছি। সম্ভবত এর কারণ ওই সময় আমার মাথায় সাচেরির গল্পটির মতোই একটি পিরিয়ডিক্যাল মার্ডার মিস্ট্রি ঘুরপাক খাচ্ছিল। অন্যদিকে মূল উপন্যাসের সময়কাল আর রাজনৈতিক আবহের সাথে আমাদের দেশের একটি সময়ের আশ্চর্য রকমের সাযুজ্যও খুঁজে পাচ্ছিলাম। যা হোক, লেখাটা যখন শেষ করলাম তখন সেটা আর অনুবাদ রইল না। আবার পুরোপুরি মৌলিক বললেও এদুয়ার্দো সাচেরির প্রতি অবিচার করা হবে। পাঠককে বলবো, কেউ কেউ কথা রাখে পুরোপুরি নিরীক্ষাধর্মী একটি কাজ। গল্পটি আমার যেমন ভালো লেগেছে তেমনি তাদেরও যদি ভালো লাগে তবে সার্থক মনে করব। মোহাম্মদ নাজিমুদ্দিন, ঢাকা, 26 ডিসেম্বর 2015। তাহলে দেরি না করে শুরু করছি মোহাম্মদ নাজিমুদ্দিন রচিত মার্ডার মিস্ট্রি কেউ কেউ কথা রাখে এর প্রথম পর্ব। 10-15 মিনিট পায়চারি করেও দরজাটা দিয়ে ঢুকতে পারিনি। ওখানে যাবার আগে বুঝতে পারিনি এরকম দ্বিধায় পড়ে যাব।
আর সেটা ঠিক দরজার সামনে এসেই। জানি না কেন, তবে নিশ্চিতভাবেই সময় এখানে বিরাট ভূমিকা রেখেছে। সবাই বলে সময় সবকিছু সারিয়ে তোলে, কিন্তু ওই দিন মনে হচ্ছিল সময় শুধু সারিয়েই তোলে না, জড়তা আর দ্বিধার স্তূপও বাড়িয়ে দেয়। ওই মুহূর্তে আমি সেই স্তূপের তলে তলিয়ে গেছিলাম। জ্ঞান হবার পর থেকেই জানি সাহসীদের মধ্যে আমি পড়ি না, কিন্তু সামান্য একটি খোলা দরজা দিয়ে ঢোকার মতো সাহস নিশ্চয় আমার আছে। তাই এরকম দ্বিধাগ্রস্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানেই ছিল না। তারপরও সেই খোলা দরজাটি কোনো দুর্গের বিশাল আর ভারী ফটকের মতোই পথ রোধ করে দাঁড়িয়েছিল আমার সামনে। ভাগ্য ভালো, সমস্ত দ্বিধা আর সংকোচ থেকে নিষ্কৃতি পেয়েছিলাম অপরিচিত একজনের হস্তক্ষেপে। লেখালেখি করে যে টুকটাক পরিচিতি পেয়েছি, সেটা আবারও টের পেলাম। ওই খোলা দরজা দিয়ে এক যুবক বেরিয়ে আসার সময় আমাকে দেখে থমকে দাঁড়ায়। আগ বাড়িয়ে জানায় সে আমার বইয়ের একজন পাঠক। ভক্তদের সাথে এরকম আকস্মিক দেখা সাক্ষাতের অভিজ্ঞতা আমার জন্য অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। তাদের আচরণ, কথাবার্তা, উচ্ছ্বাসের সাথে আমি পরিচিত। কর্মর্দন করতে করতেই 25-26 বছরের ওই যুবক অনেক কিছু বলল। তারপর যখন জানতে পারল আমি কেন এখানে দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সে। কার সঙ্গে দেখা করতে যাচ্ছে আমি? তার সঙ্গত প্রশ্নের জবাবে সেই নামটি উচ্চারণ করলাম, যে নামটি আমার হৃদয়ের গহীনে দীর্ঘদিন আস্তানা গেড়ে আছে, সেই 2 যুগ ধরে। খুবই আন্তরিকভাবে আমাকে লিফট পর্যন্ত পৌঁছে দিল সেই তরুণ। সেই সাথে কত তলায় যেতে হবে সেটাও বলে দিল। এমনকি লিফটে করে আমাকে নির্দিষ্ট সেই অফিসে পৌঁছে দেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে আমি তাকে ধন্যবাদ জানিয়ে বিরত করি। লিফটের ইন্ডিকেটরের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে ভাবছিলাম সময় আর কি করতে পারে। সারিয়ে তোলে, দ্বিধার স্তূপ তৈরি করে, ভুলিয়ে দেয়, বিস্মৃত করে দেয়। সময় আসলে সবকিছুই করে। আমরা নিতান্তই সময়ের সন্তান। আমার বাম হাতে একটা চামড়ার ব্যাগ, একদলা কাগজ ছাড়া ওর ভেতরে কিছু নেই, অথচ ব্যাগটাকে বেশ ভারী বলে মনে হচ্ছিল। লিফটের ভেতরে একটু পর পর ডান বাম করছিলাম, কিন্তু হাত বদলের এই খেলায় তেমন ফল পাচ্ছিলাম না। আমার নাজুক হৃৎপিণ্ডটা লাফাচ্ছিল অনেকটা প্রথমবার প্রেমে পড়ার মতো অনুভূতিতে। লিফটের দরজা খোলার আগে আরেকটা প্রশ্ন আমার দ্বিধার স্তূপ ভারাক্রান্ত করে তুলল। ও কি আমাকে চিনতে পারবে? লিফটের দরজা খুলে গেলে বুক ভরে দম নিয়ে বের হলাম আমি। খুব বেশি খুঁজতে হলো না। কয়েক পা এগোতেই চোখ পড়ল একটি দরজায় সুন্দর করে ইংরেজিতে লেখা নাম ফলকটির দিকে। খুব বেশি দিন হয়নি লেখা হয়েছে ওটা, এখনো এর কালি চকচক করছে। টের পেলাম আবারও আমার মধ্যে দ্বিধা এসে ভর করছে, কিন্তু এই দরজার সামনে এসে দ্বিধার হাতে ক্রীড়ানক হতে রাজি নই। তাই অনেকটা যন্ত্রের মতো দরজায় নক করলাম। আলতো করে পরপর 3টি টোকা। ভেতর থেকে এক তরুণ দরজা খুলে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইল। আমি কোনো কিছু বলছি না দেখে সে নিজেই জানতে চাইল কি চাই। আমি তাকে জানালাম এখানে আসার উদ্দেশ্য। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? না, ছোট্ট করে বললাম যুবককে। আমি তার পূর্ব পরিচিত, ব্যক্তিগত একটা কাজে এসেছি। তাহলে সোজা বাম দিকে চলে যান, উনি বাইরের অফিসে আছেন। আমি একটা প্যাসেজ দিয়ে চলে এলাম বিরাট বড় ঘরে। 3-4টা ডেস্ক, কয়েকজন লোক, কম্পিউটার আর কাগজপত্রের সমাহার। কাজে ডুবে থাকা লোকগুলো আমার উপস্থিতি টেরই পেল না, যে যার মতো কাজ করে যাচ্ছে। আমি হাতের ব্যাগটা নিয়ে অযাচিত অতিথির মতো দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। তারপরই দৃষ্টি আটকে গেল ঘরের বাম দিকের এক কোণে। সেগুন কাঠের বিশাল একটি ডেস্ক, অভিজাত ভঙ্গিতে এক নারী দখল করে আছে। রিডিং গ্লাসের ভেতর দিয়ে গভীর মনোযোগের সাথে হাতে ধরা একটি কাগজ পড়ছে সে। তার পরিপাটি করে গুছিয়ে রাখা চুল, ম্যানিকিউর করা নখ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে চিকন করে দেয়া কাজল।
আর কানের দুল 2 যুগ আগের একটি ছবির মতোই স্থির হয়ে আছে, যেন বুড়ো আঙুল দেখিয়ে ভেঙচি কাটছে বয়সটাকে। টের পেলাম দম বন্ধ হয়ে আসছে, আর আমি তার দিকে নিষ্পলক চেয়ে আছি। বাম হাতে কাগজটা ধরে রেখেছে সে, ডান হাতে একটি কলম। সেই কলমটি আলতো করে ফাঁক হয়ে থাকা ঠোঁটে মৃদু টোকা মারছে, ঠিক যেন তার পেছনে দেয়ালে টাঙানো অ্যান্টিক ঘড়ির টিকটক ছন্দের তালে তালে। তারপর হঠাৎ করে কারো উপস্থিতি টের পেয়ে তার হাতের কলমটি স্থির হয়ে গেল। রিডিং গ্লাসের উপর দিয়ে দৃষ্টি হানল আমার দিকে। তার ভুরু আর কপালের কুঁচকে যাওয়া দেখতে পেলাম, আরও দেখতে পেলাম তার চোখের পাপড়িগুলো। চোখাচোখির মুহূর্তটায় আমি কেমন অভিব্যক্তি দিয়েছিলাম জানি না, সম্ভবত তারও নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। নিজের অভিজাত ব্যক্তিত্বকে পুনরুদ্ধার করে খুব ধীর হাতে কাগজটা নামিয়ে রাখল সে, সেই সাথে কলমটি। তারপর চোখে মুখে বিস্ময় নিয়ে আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আমার সমস্ত দ্বিধা জড়তা তিরোহিত হল। আমাকে চিনতে পেরেছে। কফি আমার পছন্দের নয়, আমি চায়ের মানুষ। তবে অনেকদিন পর কফির পেয়ালায় চুমুক দিতে পেরে মোটেও খারাপ লাগেনি। একটা বয়সে এসে মানুষ অতীতে ফিরে যেতে চায় বারবার, আর আমি তো সেখানেই বসবাস করছি দীর্ঘদিন থেকে। তোমাকে দেখেই কিন্তু চিনতে পেরেছি, কফির কাপে চুমুক না দিয়েই বলল সে। আমরা বসেছি তার প্রাইভেট চেম্বারে। একটু আগে এক কর্মচারী এসে 2 কাপ কফি দিয়ে গেছে। সেই কফি খেতে খেতে আলাপ করছি এখন। কথাটা যদি সৌজন্যতা ভদ্রতা না হয়ে থাকে তাহলে অবাক করার মতোই বটে। আমার মতো স্বল্প পরিচিত একজন মানুষকে দীর্ঘদিন পর দেখে চেনার কথা নয়। আমার ভাগ্য, আস্তে করে বললাম মুচকি হেসে। প্রচ্ছন্ন এই টিটকারিটা আমলে না নিয়ে তার ঠোঁট জোড়া নড়ে উঠল। যদিও তুমি অনেকটাই বদলে গেছো। আবারও হাসলাম। ডিপ্লোম্যাটিক হবার দরকার নেই, বলো বুড়ো হয়ে গেছি। আমাদের বয়স তো আর কম হলো না। চাপা দীর্ঘশ্বাস ফেলে কফিতে সতর্ক চুমুক দিল সে। তোমার বেলায় এটা বলার কোনো উপায় নেই, তুমি এখনো 35-এ আটকে আছো। ভ্রু নাচিয়ে মুচকে হাসল সে। আগে তো তোমার মেয়ে পটানোর স্বভাব ছিল না, এই বয়সে এসে শিখে গেছো দেখছি। হেসে মাথা দোলালাম কেবল। গত বছরের আগে 50তম জন্মদিন সেলিব্রেট করেছি। আমি জানতাম মেয়েরা তো বয়সের কথা বলে না, মানে সত্যিকারের বয়স। বুড়ি হয়ে গেলে বলে। হা হা করে হেসে উঠলাম আমি। তোমার কত হলো? 52 পেরিয়ে গেছি 4 মাস আগে। অবশ্য দেখতে 60-এর মতোই লাগে। ঠিক 2 যুগ আগের মতোই মোহনীয় কণ্ঠে বলে উঠল সে, অতটা লাগে না, তবে শরীরের যত্ন নাও না, সেটা বোঝা যায়। এ কথার কোনো জবাব না দিয়ে নিঃশব্দে হেসে গেলাম। আমি যে ঢাকায়, কার কাছ থেকে জানলে? বিখ্যাত মানুষের খবর পত্রিকায় হরহামেশাই পাওয়া যায়। কথাটা সত্যি। গত মাসের শেষের দিকে একটা ইংরেজি জাতীয় দৈনিকে তার এবং সদ্য প্রতিষ্ঠিত সংস্থা প্রধানের উপরে ইন্টারভিউ ছাপা হয়েছিল। ওটা পড়ার পরই আমি জানতে পারি সে এখন ঢাকায়। আইনজীবী হিসেবে তার পেশাটা আমাকে বেশ অবাক করেছিল। 2 যুগ আগে তার মুখ থেকে কখনো এরকম কথা শুনিনি। অবশ্য খুব বেশি কথাও শোনা হয়নি তার মুখ থেকে। যাই হোক, এরপরই দেখা করার সিদ্ধান্ত নেই। মুচকি হেসে মাথা দুলিয়ে গেল সে। তোমার চেয়ে বিখ্যাত নিশ্চয় হয়নি এখনো। আমি যে কোনো উঠতি অভিনেতার চেয়েও কম বিখ্যাত। একটু খোলামেলা পোজ দেয়া মডেল আর উঠতি গায়ক নায়িকারাও আমার চেয়ে বেশি জনপ্রিয়। এখনো যারা বই পড়ে তাদের কেউ কেউ আমার লেখার পাঠক, এই যা। মুচকি হাসল সে। আমি স্টেটসে থাকার সময় শুনেছিলাম তুমি বেশ বিখ্যাত লেখক হয়ে উঠেছ, কিন্তু ওখান থেকে তোমার কোনো বই জোগাড় করতে পারিনি। একটু থেমে আবার বলল, অবশ্য আমি এখন বইটই খুব একটা পড়িও না, সময় পায় না। বই পড়ার সময় পায় না এরকম কথাটা আমাকে বিশ্বাস করতে হলো। কারণ ওই সময়, সেই সবকিছুর নিয়ন্ত্রক,
সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে, আর আমি সেটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম। পত্রিকা যখন দেখলাম তুমি একজন লয়ার, তখন খুব অবাক হয়েছিলাম। বললাম তাকে। হুম, সায় দিল সে। স্টেটসে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। ওখানে তো সবাই কাজ করে, আমিও সিদ্ধান্ত নিলাম জব করব, কিন্তু অড জব করার মতো ইচ্ছে ছিল না। আবার ক্রেডিট ট্রান্সফার করার ব্যাপারটাও ছিল না তখন, তাই নতুন করে গ্র্যাজুয়েশন করতে হলো। আইনের উপরে কেন করলে? ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলে, ল পড়ার ইচ্ছে হলো কেন? একটু হাসল সে। আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, সেজন্য এখানে অনার্স শেষ করেও মাস্টার্স করিনি। কিন্তু ওখানে গিয়ে মনে হলো এটাই করব। মানুষ ন্যায় বিচার পাবে, আর আমি তাতে সামান্য ভূমিকা রাখতে পারবো। চুপচাপ তার কথা শুনে গেলাম। আমার মন বলল, তার এমন সিদ্ধান্তের পেছনে 2 যুগ আগের ঘটনাটি নিশ্চয়ই বড় কোনো ভূমিকা রেখেছে। কি ভাবছো? কিছু না। সে একটু চুপ করে থেকে আবার বলল, তুমি এসেছো বলে আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিঃশব্দই রইলাম। দেশে ফিরে আসার পর আমার উচিত ছিল তোমার সঙ্গে যোগাযোগ করা, কিন্তু এটা এস্টাবলিশ করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম। সে তার নতুন অফিসটির দিকে ইঙ্গিত করল। আমি কিন্তু আশা করিনি তুমি আমাকে খুঁজে বের করবে, দেখা করবে। তাছাড়া দেশে ফিরে এসেছো খুব বেশি দিন হয়নি। কতদিন হলো? 3 মাস? হুম, প্রায় 4 মাস। তুমি অবশ্য চেষ্টা করলেও আমাকে খুঁজে পেতে কিনা সন্দেহ। ভ্রু আর চোখ জোড়া কেমন তরঙ্গায়িত করে বলল সে। কেন? তোমার পাবলিশারের কাছ থেকে অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নম্বর কালেক্ট করতাম। বুঝতে পারলাম, কথা না বলে তার দিকে চেয়ে আছি। সঙ্গে সঙ্গে নিজেকে ফিরে পাবার চেষ্টা করলাম। সে তোমাকে ওসব দিত না। কেন? আমার নিষেধ আছে। এবার বোকার মতো করে হেসে ফেললাম। আমি একটু একা থাকতে পছন্দ করি। লোকজন হই হুল্লা ভালো লাগে না। নিচের ঠোঁট কামড়ে ধরল। কোনো কথা বলতে গিয়ে সংকোচে ভুগছে। গভীর করে দম নিয়ে বলল সে, বিয়ে করনি কেন? তার অভিব্যক্তি দেখে মনে হলো এজন্যে নিজেকে দায়ী মনে করছে। কাঁধ তুললাম। জানি না, যদিও খুব বলতে ইচ্ছে করছিল তোমার মতো কাউকে পাইনি বলে। গুণমুগ্ধ ফিমেল ফ্যানদের সাথে প্রেমও করনি? মুখ টিপে রহস্য করে বলল সে। শুনেছি লেখকদের সাথে ফিমেল ফ্যানদের প্রেম টেম হয়ে থাকে। মুচকি হাসলাম। কি জানি, আমার সাথে তো সেরকম কিছু হয়নি। নাকি বলতে চাইছো না? কয়েকজনের সাথে বেশ কথা টথা হতো, তবে প্রেম? মাথা দোলালাম। না, সেরকম কিছু হয়নি। এখন হয় না? কি কথা টথা? কপাল চুলকে আত্মসমর্পণে ভঙ্গি করলাম। হয়, দু একজনের সাথে মাঝে মধ্যে হয়। থাক, ওসব তোমার লেখক ভক্তের সিক্রেট ব্যাপার, আমাকে বলতে হবে না। বাঁচালে। হা হা করে হেসে উঠল রামজিয়া শেহরিন। আমি যে বিয়ে করিনি এটা কি তুমি ওখানে থাকতেই জেনেছিলে? প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলাম। মাথা নেড়ে জবাব দিল সে। না, দেশে আসার পর জেনেছি আমাদের অফিসের এক ছেলের কাছ থেকে। ও তোমার বই পড়ে। ওয়ান অফ ইউর ডাইহার্ড ফ্যান্স। ও, সম্ভবত এই ছেলেটার সাথে একটু আগে নিচে দেখা হয়েছিল। কয়েক মুহূর্ত কেটে গেল অযাচিত নীরবতায়। সম্ভবত আমাদের দুজনের বলার মতো আর কোনো কথা নেই, কিংবা অনেক বেশি কথা জমে আছে দীর্ঘদিন থেকে। সেগুলো বের হতে গিয়ে হুড়োহুড়ি করছে, এক ধরনের জট লেগে গেছে। পানি ভর্তি বোতলের খোলা মুখ আচমকা নিচু করে ধরলে যেমনটি হয়। তোমার হাতে ওটা কি? তার প্রশ্নে নীরবতা ভাঙল। হঠাৎ করে আবিষ্কার করলাম এখানে আসার আসল কারণটি। ও, এটা একটা বই। কার? তোমার? আগ্রহী হয়ে উঠল সে, অনেকটা চপলা কিশোরীর মতো। হুম। আমার জন্য এনেছো? মাথা নেড়ে সায় দিলাম। ওয়াও! খুশি ও বিস্ময় দুটোই দেখা গেল তার চোখে মুখে। তবে আমার মনে হলো না এর মধ্যে কোনো কৃত্রিমতা আছে।
নতুন বই? হুম, ঢোক গিললাম আমি। বুঝতে পারলাম না কি বলবো। এটা এখনো প্রকাশিত হয়নি। তুমি তোমার আনপাবলিশ বই নিয়ে এসেছো আমার জন্য? আলতো করে মাথা নেড়ে সায় দিলাম। ওয়াও, গ্রেট! সত্যি বলতে, বইটা তোমাকে গিফট করার জন্য আনিনি। তার চোখে মুখে কৌতূহল। সরি টু সে আই ডিডন্ট গেট ইট। বুঝতে পারছি না। আর কোনো কথা না বলে চামড়ার ব্যাগ থেকে পাণ্ডুলিপিটা বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। প্রচণ্ড আগ্রহ আর বিস্ময়ে তাকে যেন জমিয়ে দিয়েছে। আস্তে করে হাত বাড়িয়ে পাণ্ডুলিপিটা তুলে নিল। আমি লেখক মানুষ, লিখে অনেক কিছুই বলতে পারি, কিন্তু কথায় তেমন পারদর্শী নই। আমার সামনে যে বসে আছে তাকে অত কিছু ব্যাখ্যা করার চেয়ে লেখাটা দেখিয়ে দেওয়াই ভালো। কয়েক মুহূর্ত A4 সাইজের কাগজের স্তূপটা হাতে ধরে প্রথম পৃষ্ঠায় চোখ বুলিয়ে নিল। তারপর ডেস্কের উপর ওটা রেখে গলায় ঝুলিয়ে রাখা রিডিং গ্লাসটা আবার চাপালো নাকের উপরে। বইটার শিরোনাম পড়ে গেল বেশ কিছুক্ষণ ধরে। কেউ কথা রাখেনি? অস্ফুট স্বরে উচ্চারণ করল সে। রিডিং গ্লাসের উপর দিয়ে আহত দৃষ্টিতে তাকালো আমার দিকে, যেন বইয়ের শিরোনামটি তাকে সরাসরি অভিযুক্ত করছে। আমি কিছু বলছি না দেখে আবারও নজর করল পাণ্ডুলিপির দিকে। আলতো করে প্রথম পৃষ্ঠাটি উল্টোল। আমি দেখলাম তার কাজল দেয়া চোখের মণি দুটো নড়াচড়া করছে দ্রুত। কয়েক মুহূর্ত পর রিডিং গ্লাসের উপর দিয়ে আমার দিকে তাকালো। আমি কিছুই বললাম না। বুঝতে পারছি তার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কি মিলির খুনটা নিয়ে? এরকম একজোড়া চোখ যে কোনো যুবকের হৃদয়ে ঝড় তোলার ক্ষমতা রাখে। সেই চোখে তাকিয়ে সাধারণত কোনো যুবকও লিখে ফেলতে পারে কবিতা। সম্ভবত এই চোখের করুণ আরতি দেখে ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল খুনি। কেঁপে উঠেছিল তার উদ্যত হাত। তারপরও খুনটা হয়েছে। খুনির ভেতরে ঘাপটি মেরে থাকা পশু লাগাম খুলে বেরিয়ে এসেছিল। পাশবিক উন্মাদনায় ঝাঁপিয়ে পড়েছিল মেয়েটির উপরে। আমি যখন বিকালের দিকে ক্রাইম সিনে আসি তখনও পথঘাট ভেজা। ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে পুরো শহর কেমন পরিষ্কার হয়ে গেছে। ঢাকায় তখন বৃষ্টি হলে একদমই জলাবদ্ধতা হতো না। ঘরে ঢোকা মাত্রই দেখি মেয়েটির মৃতদেহ একটি চাদর দিয়ে ঢাকা, তবে মুখটা উন্মুক্ত। প্রথমে আমার নজরে পড়ল তার মায়াভরা চোখ দুটো। ওই দিনের পর থেকে ওই চোখ দুটো আমি কোনোদিনই ভুলতে পারিনি। অবশ্য সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না আমার। কয়েক মুহূর্ত পরই দৃষ্টি সরিয়ে নিলাম অন্যদিকে। মাত্র 2 বছর ধরে পুলিশের চাকরি করছি, খুন খারাপি দেখতে অভ্যস্ত হইনি তখনও। সিনিয়র কলিগেরা বলতো পুরোপুরি পুলিশ হতে গেলে নাকি কমপক্ষে 5 বছর লাগে। আমি 3 বছরের ঘাটতি নিয়ে যার পর নাই অস্বস্তির মধ্যে পড়ে গেলাম। চাদরে ঢাকা লাশের সামনে দাঁড়িয়ে আছি দ্বিধা নিয়ে। হাত দিয়ে চাদরটা সরানোর সাহস হচ্ছে না। 3জন কনস্টেবল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকলেও তাদেরকে বলতে সংকোচ হচ্ছে। হাজার হলেও আমি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এই খুনের তদন্তে সহযোগী ভূমিকা আমার। দ্বিধা ঝেড়ে যেই না একটু এগিয়ে যাব, লাশের দিকে অমনি একজন ত্রাণকর্তা এসে আমার সঙ্গে কাজটা সহজ করে দিলেন। আমার যাবতীয় কঠিন কাজগুলোর সময় তিনি যেন ঈশ্বরের ইঙ্গিতে চলে আসেন ঠিক সময়ে। বিগত 2 বছর ধরে এমনটি হয়ে আসছে। সিনিয়র সাব ইন্সপেক্টর SM হায়দার ঘরে ঢুকে এক ঝটকায় চাদরটা সরিয়ে দিয়ে আমার দিকে ক্ষিপ্ত চোখে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। আমি তার ক্রোধ টের পাচ্ছিলাম। দেখো শুয়োরের বাচ্চাটা কি করেছে, অজ্ঞাত খুনিকে গালি দিয়ে বললেন তিনি। আমার সামনে দৃষ্টি মেলে চেয়ে আছে মৃত এক তরুণী। মেয়েটির গায়ে বলতে গেলে কোনো পোশাকই নেই। এই প্রথম আমি কোনো নগ্ন লাশ দেখলাম, তাও আবার কোনো তরুণীর। চোখ সরিয়ে ফেললাম। বয়সের কারণে হোক কিংবা আমার কোমল হৃদয়ের জন্য হোক, এরকম মৃতদেহ দেখলেই কেমন জানি লাগে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? উপরে, ছোট্ট করে জবাব দিলেন। দোতলার ভাড়াটিয়াদের সাথে কথা বলছিলাম। ঘটনাটা কখন ঘটেছে? কাজের প্রসঙ্গে চলে আসার চেষ্টা করলাম।
থুতনির নিচে একটু চুলকে নিলেন এস এম হায়দার। এটা তার মুদ্রাদোষ। কোনো বিষয়ে খুব নিশ্চিত হলেই তিনি এটা করেন। নতুন কারোর কাছে মনে হতে পারে তিনি অনিশ্চয়তায় ভুগছেন। 3:30 থেকে 4:45 মধ্যেই খুনটা করা হয়েছে। খুনি হয়তো এখানে এসেছে তারও কিছুক্ষণ আগে। ধরো 10-15 মিনিট। আমি বিস্মিত। স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত চরিত্রটিও এত কম সময়ের মধ্যে খুনের সঠিক সময় বলতে পারত কিনা সন্দেহ। হায়দার ভাই বড়জোর 20 মিনিট আগে এখানে এসেছেন। আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম। থানায় ফিরে এসে শুনি হায়দার ভাই আমাকে ওখানে চলে আসতে বলেছেন। এই অল্প সময়ের মধ্যে মিনিটের হিসেবও বের করে ফেলেছেন তিনি। এস এম হায়দার আমার চোখে মুখে অবিশ্বাস আর বিস্ময় দেখে মুচকি হাসলেন। ভাবখানা এমন, এতে অবাক হবার কি আছে? সত্যি বলতে কি আমি খুবই অবাক হয়েছিলাম। একেবারে মিনিটের হিসেবও বলে দিলেন। এস এম হায়দার বিছানার বাম দিকের বেডসাইড টেবিলের নিচে আঙুল তুলে দেখালেন। ঘড়িটা দেখেছ? একটা গোলাকার বেডসাইড ঘড়ি চিত হয়ে পড়ে আছে মেঝেতে। কাঁচটা ভেঙে গেছে, ডায়ালটাও ফেটে গেছে পড়ে যাবার সময়। ওটার কাঁটা স্থির হয়ে আছে 3:52-তে। ধস্তাধস্তির সময় ঘড়িটা পড়ে গেছে। এরপর বড়জোর 3-4 মিনিট বেঁচে ছিল মেয়েটি, এর বেশি হবে না। শার্লক হোমস যেমন তার দুর্দান্ত অনুমানের ব্যাখ্যা দেওয়ার পর ডাক্তার ওয়াটসন কিংবা স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টরদের কাছে সেটা মামুলি বলে মনে হয়, হায়দার ভাই ঘড়িটা দেখিয়ে দেওয়ার পরও আমারও তাই মনে হলো। এ আর এমন কি, ঘড়িটা আমার চোখে পড়লে আমিও একইভাবে অনুমান করে বলে দিতে পারতাম। কিন্তু সত্যি হলো, এরকম সব বিষয় বাকিদের চোখে ধরা পড়ে না, ধরা পড়ে হায়দার ভাইয়ের চোখে। তার ক্ষুরধার মস্তিষ্কটি যে আমাদের সবার চেয়ে সেরা, সে কথা তার কড়া মেজাজ আর বদরাগী চরিত্রের আড়ালে ঢাকা পড়ে থাকে সব সময়। ঘনিষ্ঠভাবে না মিশলে কেউ বুঝতেই পারে না এস এম হায়দার কতটা মেধাবী। ঘটনা শুরু ড্রয়িং রুমে। সেখান থেকে মেয়েটা হয়তো বাঁচার জন্য বেডরুমে এসেছিল, নয়তো দর্শকে তাকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে এসেছে। ডাকাতির ঘটনা? আমার কথা দৃঢ়ভাবে নাকচ করে দিলেন তিনি। রেপিস্ট মেয়েটার পরিচিত, তবে মেয়েটার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, স্বল্প পরিচিত কেউ। আমি ঘাড় ঘুরিয়ে হায়দার ভাইয়ের দিকে তাকালাম। এটাও কি মামুলি কোনো জিনিস দেখে আন্দাজ করেছেন তিনি? আমার মনের ভিতরে যে প্রশ্নের উদয় হয়েছে সেটা আমার অভিব্যক্তি দেখে আবারও ধরতে পারলেন। মাথার পেছনটা চুলকে আমাকে ড্রয়িং রুমে আসার জন্য ইশারা করলেন তিনি। আমি তার পেছন পেছন সেখানে চলে গেলাম। দেখো, ড্রয়িং রুমের সোফার সামনে টেবিলটার দিকে ইশারা করলেন। একটা চায়ের কাপ আর পিরিচ, কিছু টোস্ট বিস্কুট টেবিলের ঠিক কাছেই মেঝেতে পড়ে আছে। মেহমান বুঝলে, উটকো মেহমান। মেঝেতে পড়ে থাকা কাপ পিরিচ দেখতে লাগলাম আমি। মেহমান ঠিক আছে, কিন্তু উটকো মেহমানের ব্যাপারটা মাথায় ঢুকলো না। আর মেহমান কখনো একদম অপরিচিত হয় না, তার মানেটা দাঁড়াচ্ছে খুনি ভিকটিমের পরিচিত। হায়দার ভাইয়ের দিকে তাকালাম। এটা বুঝলেন কিভাবে? মানে, উটকো মেহমানের কথা বলছি। মাথা দোলালেন তিনি। তার মধ্যে অধৈর্য ভাব ফুটে উঠল। চায়ের কাপ একটা, বুঝলে না? বুঝতে পারলাম না আমি। চায়ের কাপ একটা তো কি হয়েছে, কাপ গুনে মেহমানের সংখ্যা বের করা যায়, কিন্তু পরিচয়ের ঘনিষ্ঠতা কিংবা অযাচিত কাঙ্ক্ষিত এসব বের করা যায় কিনা জানা ছিল না। তোমার বাড়িতে যদি ঘনিষ্ঠ কেউ বেড়াতে আসে, তাহলে তুমিও তার সাথে চা খাবে, ব্যাখ্যা করতে শুরু করলেন তিনি। কিন্তু এমন কেউ যদি আসে যার সাথে তোমার ঘনিষ্ঠতা কম, কিংবা যাকে তুমি ঠিক মেহমান হিসেবে পছন্দ করছো না, তাহলে? বুঝতে পারলাম, আবারও এস এম হায়দার ঠিক ঠিক অনুমান করতে পেরেছেন সম্ভবত। মেহমানের জন্য 1 কাপ চা বানিয়ে দেবে, তার সাথে বসে 1 কাপ চা খেতে চাইবে না, ঠিক? আমি মাথার পেছনটা একটু চুলকে বোকার মতো হাসলাম, সেই সাথে মাথা নেড়ে সায় দিতেও ভুললাম না, যেন পড়া না পারা কোনো ছাত্র শিক্ষকের কাছে ধরা খেয়েছে। সত্যি বলতে তিনি আমার শিক্ষকই। তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার যতটুকু জ্ঞান অর্জিত হয়েছে তার বেশিরভাগই এস এম হায়দারের কাছ থেকে পাওয়া। আমরা ভিকটিমের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর পরিচিত জনদের সাথে কথা বলবো। এই বাড়ির বাইরে ছোট্ট একটা মুদি দোকান আছে, ওটা বন্ধ দেখলাম।
মুদির সাথে কথা বলা দরকার। মুদির সাথে কেন? আমার ধারণা খুনি বেশ কয়েকদিন ধরেই বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করেছে। মেয়েটার স্বামী কখন বাসায় ফেরে, মেয়েটা কি করে, এইসব অবজার্ভ করছে। মনে হয় এই কাজটা সে মুদি দোকানের আশেপাশে থেকেই করেছে। বুঝতে পেরে মাথা দোলালাম আমি। তাহলে এটা কি প্রিপ্ল্যান ছিল? অবশ্যই। এখন সেই মেহমানকে খুঁজে বের করতে হবে। শেষ কথাটা হায়দার ভাই অনেকটা আনমনে বললেন। আচ্ছা, খুনের সময় মেয়েটির স্বামী কোথায় ছিল? আমি চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন করে অবদান রাখতে। হাজবেন্ড বলছে সে অফিস থেকে বাসায় এসে দেখে ওয়াইফ খুন হয়ে পড়ে আছে। কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আবার বললেন, এটা আমরা চেক করে দেখব। কেন? কথাটা আমার মুখ ফুসকে বের হয়ে গেল। শিক্ষক যেমন বোকা ছাত্রের দিকে তাকায়, হায়দার ভাই ঠিক সেভাবে আমার দিকে তাকালেন। স্ত্রী যখন খুন হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রাইম সাসপেক্ট হয় কে জানো? আমার জবাবের অপেক্ষা না করেই তিনি জোর দিয়ে বললেন, হাজব্যান্ড। আমি মাথা নেড়ে সায় দিলাম। সুতরাং হাজব্যান্ডের এই স্টেটমেন্টটা আমাদের চেক করে দেখতে হবে। তদন্ত কাজে সবকিছু চেক করে দেখলেই হয় না, ডাবল চেক করতে হয়। আমি এবার বেশ জোরেই মাথা নেড়ে সায় দিলাম, আলবত। তাছাড়া কেউই সন্দেহের বাইরে নয়, কেউই না। এ ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। মেয়েটার স্বামী এখন কোথায় জানতে চাইলাম আমি। আলতো করে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছে? অবাকই হলাম। পাগলের মতো আচরণ করছিল। ডাক্তার সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। একটু চুপ করে আবার বললাম, আশেপাশের বাড়ি থেকে কেউ কিছু দেখেনি? আই উইটনেসের কথা বলছো? হুম, আপাতত সেরকম কাউকে পাওয়া যায়নি। তবে গলিটা খুবই নিরিবিলি, মানুষজন খুব একটা আসে না। ঘটনা যখন ঘটেছে তখন আবার খুব বৃষ্টি হচ্ছিল, সে কারণে কোনো রকম চিৎকার কিংবা ধস্তাধস্তির শব্দ কেউ শুনতে পায়নি। তবে আমার মনে হচ্ছে দোতলায় যারা আছে তাদেরকেও কিছু একটা দেখেছে। অবশ্য সেটা তারা স্বীকার করছে না। হাঁটতে হাঁটতে আমরা আবার চলে এলাম শোবার ঘরে, মেয়েটার লাশের কাছে। অনেকের সাথে কথা বলতে হবে আমাদের, বুঝলে? মাথা নেড়ে সায় দিলাম। খুনের তদন্তে প্রচুর লোকজনকে জেরা করতে হয়। দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনে ফিরে তাকালাম হায়দার ভাইয়ের দিকে। 3 মাস আগে বিয়ে হয়েছে ওদের, গম্ভীর মুখে বললেন তিনি। ও, কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। নিহত মেয়েটির দিকে আবার তাকালাম। মনে হলো মেয়েটির ফাঁকা দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। চোখ সরিয়ে ফেললাম সঙ্গে সঙ্গে। কি করুণ আর মায়া ভরা চোখ, এখনো দু চোখে অশ্রু টলমল করছে যেন। ওদের কোনো কাজের লোক নেই? আমি তদন্ত প্রক্রিয়ার মধ্যে থাকতে চাইলাম। এটা হয়তো এক ধরনের পলায়ন, অন্তত মেয়েটির দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে চাইছিলাম। আছে, কিন্তু সে এখানে থাকে না, ছুটা বোয়া। হায়দার ভাই লাশের দিকে চেয়েই বললেন, কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। মেয়েটি তাহলে সারাদিন একাই থাকতো? এবার আমার দিকে তাকালেন তিনি। সিলেটে ব্যাংকে চাকরি করে, বিয়ের ঠিক আগে ঢাকায় পোস্টিং পেয়েছে। আর বিয়ের 1 মাস পরেই এই বাড়িতে উঠেছে মেয়েটাকে নিয়ে। মেয়েটা এখানে সারাদিন একাই থাকতো তাহলে? এটা খতিয়ে দেখতে হবে। দোতলায় ভাড়াটিয়াদের সাথে কথা বলে মনে হলো ওরা কিছু লোক আসছে, আবার ওদের সাথে কথা বলতে হবে। ভিকটিমের হাজবেন্ডের সাথে তো এখন কথা বলা যাবে না, ওর সাথে কথা বলাটা খুব জরুরি। আমি আর কিছু বললাম না। হায়দার ভাই এই তদন্তের প্রায় সবগুলো দিকেই নজর রাখছেন। উনি থাকতে আমার কোনো চিন্তা নেই। আমি আস্তে করে দরজার দিকে পা বাড়ালাম। কই যাও? পেছন থেকে হায়দার ভাই ডাকলেন। বাইরে। আপনি কাজ সেরে আসেন। লাশের সুরথাল করবে না? আপনি তো করেছেনই। আমি আর কোনো কথা না বলে ঘর থেকে বের হলাম। বাড়ির বাইরে প্রচুর লোকজন উকিঝুঁকি মারছে। চাপা কণ্ঠে একে অন্যের সাথে কথা বলছে প্রতিবেশীরা। সবার চোখে মুখে আতঙ্ক, বিশেষ করে বয়স্ক লোকজনের কপালে চিন্তার ভাঁজ একটু বেশি। সম্ভবত তাদের ঘরে এরকম তরুণী মেয়ে আছে। একই রকম ঘটনা তাদের পরিবারেও ঘটতে পারে। দেশের অবস্থা ভালো নয়। দুর্ভিক্ষের কালো ছায়া এখনো তিরোহিত হয়নি। এটা নেই ওটা নেই, চারদিকে শুধু হাহাকার আর স্বপ্নভঙ্গের বেদনা।
সেই বেদনা আবার ক্ষোভ হয়ে ছাই চাপা আগুনের মতো ফুঁসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। যত অপরাধ সংঘটিত হয় তার সিকিভাগের আসামিও ধরা পড়ে না। আবার যাদের ধরা হয় তাদের বিরাট একটা অংশ ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্ট। সুতরাং উপর থেকে ফোন পেয়ে মাথা নিচু করে তাদেরকে ছেড়ে দিতে হয়। প্রতিদিনই ঘটছে এরকম ঘটনা। জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আশেপাশে জটলা পাকানো লোকজনের চোখে মুখে এক ধরনের চাপা ঘৃণা দেখতে পেলাম আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ক্যাপ্টেন সিগারেট বের করে ধরালাম। এই সব জানলে পুলিশের চাকরিতে ঢুকতাম না। অনেক স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করতে না করতেই বাবা মারা গেল। মা তো মারা গিয়েছিলেন আমার জন্মের সময়, একেবারে অথই জলে পড়ে যাওয়া যাকে বলে। আমার বেলাও তাই হয়েছিল। উচ্চশিক্ষার স্বপ্ন বাদ দিয়ে প্রাইভেট টিউশনির টাকায় কোনো রকমের ডিগ্রি পাশ করেই ঢুকে পড়ি পুলিশ বাহিনীতে। সেটাও হয়েছে বাপের এক বাল্যবন্ধুর বদান্যতায়। ভদ্রলোক আমাদের এলাকার ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। বাল্যবন্ধুর প্রতি করুণা দেখানোর মতো একটি সুহৃদয় তখনও তার ছিল। তাই আমার এই চাকরি, আর ঢাকার মতো জায়গায় পোস্টিং। এখনো তুমি অভ্যস্ত হতে পারলে না? পিছন থেকে আমার পিঠে চাপড় মেরে বললেন হায়দার ভাই। আমি কোনো জবাব দিলাম না। পকেট থেকে তার জন্য একটা সিগারেট বের করে বাড়িয়ে দিলাম। সিগারেট হাতে নিয়ে বললেন, আজ আর ধোয়ায় কাজ হবে না, গলা ভেজাতে হবে। আপনি তো চান্স পেলেই খান, ওসিলা খুঁজছেন কেন? সিগারেটে টান দিয়ে বললাম। হায়দার ভাইয়ের একটা দোষ মদ্যপান। খুব সম্ভবত প্রতিদিনই খান, কিন্তু তার দাবি সপ্তাহে 2-3বারের বেশি বোতলের ছিপি খোলেন না। না, বউয়ের প্যানপ্যানানিতে স্টপ রেখেছিলাম কয়েকটা দিন। আজ মনে হয় খেতেই হবে। আমি চুপ মেরে রইলাম। মেয়েটার চোখ দুটো দেখে কেমন জানি অস্থির অস্থির লাগছে। অবাক হলাম খুব। তাহলে জাদরেল হায়দার ভাইয়েরও আমার মতো অবস্থা হয়? চিন্তা করো, মাত্র 3 মাস আগে বিয়ে হয়েছে। বলেই সিগারেটে এমন একটা টান দিলেন যেন এক টানেই পুরোটা সিগারেট শেষ করে দেবেন। এক গাল ধোয়া ছেড়ে বললেন, খুনির কাছে পিস্তল ছিল বুঝলে? অবাক হয়ে তাকালাম তার দিকে। কিভাবে বুঝলেন? খুনি তো মেয়েটাকে গুলি করেনি। খুনটা করা হয়েছে শ্বাসরোধ করে, নাকে মুখে অনেক ঘুষাঘুষিও মারা হয়েছে। আমার ধারণা মেয়েটাকে পিস্তল দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেছিল খুনি, নইলে এত সহজে কাজটা সে করতে পারত না। মাথা নেড়ে সায় দিলাম আমি। হায়দার ভাইয়ের এমন লজিকে আস্থা রাখতেই হলো। এই জন্যই ভিকটিম কোনো রকম চিল্লাপাল্লা করেনি। যেটুকু করেছিল সেটাও বৃষ্টি আর বজ্রপাতের আওয়াজে ঢাকা পড়ে গেছে। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। অসহায় ভীত এক তরুণীকে তারই স্বল্প পরিচিত কেউ পিস্তল দেখিয়ে চুপ থাকতে বাধ্য করছে। কিন্তু ধর্ষণের সময় মেয়েটা চিৎকার না করেও পারেনি। খুনি হয়তো মুখ চেপে ধরেছিল, তাতেও সুবিধা করতে না পেরে গলা টিপে ধরে। কয়েক মুহূর্ত নীরবতার পর আমি মুখ খুললাম। এখন আমাদের কাজ কি? এখানে আর কাজ নাই। লাশটা মর্গে নিয়ে যাবো এখন। আজকে আর কাউকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই, কাল আসতে হবে। তাহলে থানায় যাই চলেন। তুমি যাও, আমাকে একটু খেতে হবে, তারপর বাড়ি যাব। ভাবিনা নিষেধ করেছে। এসব খেয়ে বাড়ি গেলে তো আবার ঝগড়া শুরু হবে। আর ঝগড়া? চোখ মুখ বিকৃত করে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলেন। ওটা আমার রোজই হয়, না খেলেও হয়। আমি মাথা দোলালাম। কেন যে আপনারা ঝগড়া করেন বুঝি না। বিয়ে তো করো নাই, বুঝবা কেমনে? করো না একটা, তখন বুঝবে ঠেলার নাম কাশেম বাবা। এই কাশেম বাবাটা কে? হায়দার ভাইকে কখনো জিজ্ঞেস করা হয়নি। সবাই যেখানে ঠেলার নাম বাবাজি বলে, তিনি বলেন কাশেম বাবা। ঠিক করলাম একদিন তার কাছ থেকে জানতে চাইব। আমি অনেকক্ষণ ধরে চুপ মেরে আছি, কারণ আমার সামনে যে বসে আছে তার দৃষ্টি এখন আমার অপ্রকাশিত বইয়ের পাণ্ডুলিপির ওপরে। কোনো কথা না বলে রিডিং গ্লাসের ভেতর দিয়ে কয়েকটা পৃষ্ঠা পড়ে ফেলল সে। আমি কথা বলে তার মনোযোগ বিঘ্ন ঘটাতে চাইলাম না। আমার মনে হচ্ছে অনেকদিন পর এভাবে দেখা হয়ে যাওয়াটা সহজভাবে গ্রহণ করার জন্য আপাতত পড়ায় ডুবে থাকতে চাইছে সে।
সময় নিচ্ছে হয়তো, তাতে অবশ্য আমার কোনো সমস্যা হচ্ছে না। তার মতো আমিও একটু সময় পেয়ে আড়ষ্টতা কাটিয়ে ওঠার সুযোগ পেয়ে যাচ্ছি। তাছাড়া খুব কাছ থেকে অলক্ষ্যে অপলক চোখে তাকে দেখাটাও কম নয়। তার মনোযোগ পাণ্ডুলিপির দিকে থাকলেও আমি যে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি এ ব্যাপারে সম্ভবত সে যথেষ্ট সচেতন। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় যে খুবই প্রখর সেটা তো প্রবাদ প্রতিম। আমি অনেক বদলে গেছি, তাই না? লেখাটার দিকে তাকিয়েই বলল সে, তার ঠোঁটে রহস্যময় হাসি। খুব কম, ছোট্ট করে বললাম। মুচকি হেসে মাথা দোলালো, চোখ তুলে তাকালো না। লেখালেখি করে অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছো, নাকি বানিয়ে বানিয়ে কথা বলতে শিখেছো বুঝতে পারছি না। কি জানি, আস্তে করে বললাম। আমার চোখ তার দিকেই, আর সে এখনো অক্ষরের জঞ্জালে ডুবে আছে। হয়তো অনেক বেশি নস্টালজিক হয়ে গেছি, কিংবা ছেলে মানুষ। এবার রিডিং গ্লাসের উপর দিয়ে তার অন্তর্ভেদী চোখ জোড়া সরাসরি আমার দিকে নিবদ্ধ করল। মনে করলাম কিছু বলবে, কিন্তু আলতো করে মাথা দুলিয়ে দুর্বোধ্য এক হাসি দিয়ে আবারও লেখাটার দিকে মনোনিবেশ করল সে। তোমার চুল খুব বেশি পাকেনি, কালার করি রেগুলার। ওজনও মনে হয় আগের মতোই আছে, প্রায় কাছাকাছি বলতে পারো। মুখে খুব একটা বলি রাখা পড়েনি। এবার মুখ তুলে তাকালো। তাই? হুম। আবার ফিরে গেল পড়ায়। অবশ্য স্টেটসে ছিলে, প্লাস্টিক সার্জারি করালেও করাতে পারো। আমার টিটকারি সুলভ কথাটা সহজভাবেই নিল। মুখ টিপে হেসে মাথা দোলালো সে। আই হেড সার্জারি, ইউ নো দ্যাট। মাথা নেড়ে সায় দিলাম। আমি এটা জানি, অন্তত 2 যুগ আগে তাই জানতাম। আমার মনে হয় এ কথাটা আরো অনেকে বলে তোমাকে। কোন কথাটা? এই যে তোমার বয়স থমকে আছে। ভালো করেই বুঝলাম অনেকের কাছ থেকে এটা শুনে শুনে সে অভ্যস্ত হয়ে গেছে। তার পড়ায় ব্যাঘাত হবে তাই আর কিছু না বলে দীর্ঘক্ষণ চুপ করে রইলাম। ঘরের আশেপাশে তাকালাম, মনোযোগ দেওয়ার জন্য কিছুই পেলাম না। আসবাবপত্র আর সম্মাননার ব্যাপারে আমার কোনো কালেই আগ্রহ ছিল না। লেখক হিসেবে আমি সবার আগে পাঠক। তাই দেয়াল জুড়ে অসংখ্য বই ঠাসা বুকশেলফ আমাকে মুগ্ধ করার কথা, কিন্তু আইনের মোটা মোটা বইগুলো আমার কাছে বই বলে মনে হয় না কখনো। এজন্যে কোনো আইনজীবীর চেম্বারে আমি আড্ডা দেই না। আইনের বই আমার কাছে সবচেয়ে বেশি একঘেয়েমি মনে হয়। একগাদা ভীতিকর হুকুম, আদেশ উপদেশ আর দণ্ডের ফিরিস্তি। আরও আছে প্রতিটি শব্দ আর পদবাচ্যের সংজ্ঞায় ভারাক্রান্ত হাজার হাজার শব্দবাক্য। আমার মনে হয় মানুষের সৃষ্ট সবচাইতে যান্ত্রিক জিনিস যন্ত্রপাতি কিংবা প্রযুক্তি নয়, এটা হলো আইন কানুনের ভারী ভারী বইগুলো। যন্ত্রের মধ্যেও প্রচুর সৃজনশীলতা থাকে, কিন্তু এগুলোতে ছিটেফোঁটাও থাকে কিনা সন্দেহ। আরেক কাপ চা খাবে? আমি একটু চমকে তার দিকে তাকালাম। চা? হুম। মুচকি হাসলাম। তুমি কি আমাকে বসিয়ে রেখে পুরোটা এখানেই শেষ করতে চাইছো? যেন নিজের বালখিল্যতা বুঝতে পেরে লজ্জিত হলো সে। আমি অবাক হয়ে দেখলাম 50-এও তার গাল দুটো আরক্তিম হয়ে উঠল ঠিক ভরা যৌবনের মতো। সরি, আমি আসলে খেয়ালই করিনি। মানে, সরি বলছো কেন? আমি তাকে থামিয়ে দিলাম। আমার তো ভালোই লাগছে। এর আগে এত মনোযোগ দিয়ে আমার লেখা কেউ পড়েনি, তাও আবার আমাকে সামনে বসিয়ে রেখেই। মাথা দোলালো সে, মুখে এখনো সলজ্জ হাসি, কিছুটা বিব্রতও বটে। এগেইন আই এম সরি। বুঝতেই পারছো, এটা মিলির খুন নিয়ে, আর তোমার লেখাটাও খুব সুন্দর হয়েছে। ঘটনাগুলো ভেসে উঠেছে চোখের সামনে। আমি কোনো কথা না বলে শুধু আলতো করে মাথা নেড়ে সায় দিলাম। আচ্ছা, তোমার কি তাড়া আছে? প্রসঙ্গ পাল্টালো এবার। না, লেখালেখির টেবিল ছাড়া লেখকের আর তাড়া কিসের? আমি এখন একদম ফ্রি। মুখ টিপে হেসে বলল, তাহলে চলো একসাথে বের হই। আমি একটু পরই বের হব। কাঁধ তুললাম শুধু। আপত্তি জানানোর প্রশ্নই ওঠে না। 2 যুগ আগে আমি তার সঙ্গ ভীষণ কামনা করতাম। গুড,
পাণ্ডুলিপিটা ভ্যানিটি ব্যাগে ভরে নিল। আচ্ছা বলো তো, মিলির ঘটনাটা নিয়ে কেন লিখলে? একটু ভেবে নিলাম। যে ঘটনা এতগুলো মানুষের জীবন বদলে দিল, সেটা নিয়ে লিখব না? রামজিয়া কিছু বলল না, শুধু চেয়ে রইল আমার দিকে। বহু আগেই আমি লিখতে চেয়েছিলাম এটা নিয়ে। একটু থেমে আবার বললাম, কিন্তু লেখা হয়ে ওঠেনি। ভেবেছিলাম রহস্যের কুল কিনারা করে লিখব, কিন্তু 2 বছর আগে টের পেলাম আমার স্মৃতি মুছে যাচ্ছে, বয়স হচ্ছে, 2 যুগ আগের অনেক ঘটনাই ভুলে যাচ্ছি। ডিটেইলগুলোর কথা বলছি, ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? মাথা নেড়ে সায় দিল সে। তখনই ঠিক করলাম খুব দ্রুত এটা লিখে ফেলব। ঘটনাটা শুধু রেকর্ড করে রাখার জন্য? আই মিন, সংরক্ষণ করতে চাইছো? মাথা নেড়ে সায় দিলাম। হ্যাঁ, সেটা তুমি বলতে পারো। মিলিরা কোনো ঐতিহাসিক চরিত্র নয়, একেবারেই সাধারণ মানুষ। ওদের কথা ইতিহাসে থাকবে না, কেউ লিখবেও না। এরই মধ্যে বিস্তৃত হয়ে গেছে সে। কিন্তু আমি এখনো বেঁচে আছি, আমি মরে গেলে আর কে লিখবে? তাই ঠিক করলাম এটা নিয়ে লেখার এখনই সময়। তাছাড়া আমি নিজেও এই ঘটনার অংশ, আমার একটা দায়বদ্ধতা আছে না? আমি চাই মিলির গল্পটা বেঁচে থাকুক, মানুষ জানুক, বিস্মৃতির অতলে সে হারিয়ে যাক, এটা আমি চাই না। ইফ এ রাইটার ফলস ইন লাভ উইথ ইউ, ইউ ক্যান নেভার ডাই, আস্তে করে বলল সে। প্রেম বলতে অনুরাগ, অ্যাফেকশন, সাম কাইন্ড অফ ফিলিংস, যেটা তুমি ফিল করছো মিলির জন্য। আমি চুপ মেরে রইলাম। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে? এই বইটা পাবলিশ হওয়ার আগে আমাকে পড়াতে চাইছো কেন? কয়েক মুহূর্ত ভেবে নিলাম। এর জবাব আমি আগে থেকেই ঠিক করে রেখেছি, তারপরও গুছিয়ে নিতে হলো কথাগুলো। প্রথমত, এই বইয়ের একটা চরিত্র তুমি। তোমার কোনো বিষয়ে আপত্তি আছে কিনা সেটা আগেভাগে জেনে নেওয়া দরকার। আর স্থির চোখে চেয়ে বলল সে। কপালের বাম পাশটা চুলকে নিলাম। সম্ভব হলে মিলির হাজবেন্ডের সাথে দেখা করতে চায়। তার অদ্ভুত আচরণের কারণটা আমি জানতে চাই। শুধু বইয়ের জন্য নয়, এটা আমার নিজেরও কৌতূহল। মিলি খুন হবার 3 দিন পর সকালের দিকে আমাকে যেতে হলো নিহত মিলির শোকাতুর স্বামীর সাথে কথা বলতে। বেচারা এমনভাবে ভেঙে পড়েছিল যে দুদণ্ড কথা বলাও হয়নি, অথচ এই খুনের তদন্তর কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আগের দিন রাতে থানা থেকে বের হয়ে যাবার সময়ই হায়দার ভাই বলে দিয়েছিলেন আমি যেন বাসা থেকে সরাসরি ওখানে চলে যাই। অন্য একটা কাজ সেরে তিনি চলে যাবেন সেখানে। তার জন্য অপেক্ষা করার দরকার নেই, আমি যেন দরকারি তথ্যগুলো জেনে নিই ভদ্রলোকের কাছ থেকে। বুঝতে পারছিলাম না তিনি কেন আমাকে দিয়ে এই কাজটা করাতে চাইছেন। যাই হোক, সকাল সকাল নাস্তা করেই আমি রওনা দিলাম আজিমপুরের ইরাকি কবরস্থানের দিকে। পথে যেতে যেতে মনে হলো মেয়েটির স্বামী যদি জিজ্ঞেস করে কেসের কি অবস্থা, তাহলে কি বলবো? এখনো তো কোনো কুল কিনারাই করতে পারিনি আমরা। এই 3 দিন হায়দার ভাই আমাকে সঙ্গে নিয়ে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন, অনেক ভেবেছেন, কিন্তু সামান্যতম ধারণা করতে পারেননি কে বা কারা কি কারণে মেয়েটিকে ধর্ষণ করে খুন করল। আজ তো একটা মদের বোতলও হায়দার ভাইকে কোনো রকম সাহায্য করতে পারেনি, যদিও তিনি জোর দিয়ে বলেছিলেন এইসব তেতো পানি পেটে গেলে তার বুদ্ধির ঝাঁপি খুলে যায়। তবে আমি নিশ্চিত এই কেসের সুরাহা না করে ছাড়বেন না তিনি। মাত্র 3 দিন হয়েছে, খুব বেশি সময় বলা যায় না। কয়েক সপ্তাহ কিংবা মাস খানিকের মধ্যে অবশ্যই সমাধান করতে পারবেন। তাই ঠিক করলাম মেয়েটির স্বামীকে সত্যি কথাই বলবো, কোনো রকম মিথ্যে সান্ত্বনা দেবার দরকার নেই। 13 নম্বর বাড়ির সামনে এসে আমার রিক্সা থামলে দেখতে পেলাম মেইন দরজাটা খোলাই আছে। ভেতরে ঢুকে আরো অবাক হলাম, ঘরের দরজা আধ ভেজানো। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কেউ সতর্ক হয়নি, দরজা খোলা রেখেছে। পরক্ষণেই বুঝতে পারলাম সতর্ক থাকার প্রয়োজন ফুরিয়ে গেছে এখন। আধ ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে একটু দ্বিধায় পড়ে গেলাম, আমি কলিং বেল টিপব নাকি দরজায় টোকা দেব। ঘরের ভেতরে যে মেয়েটির স্বামী আছে সেটা আমি দরজার ফাঁক দিয়েই দেখতে পাচ্ছি। বেচারা ড্রয়িং রুমের সোফায় বসে মাথা ঝুঁকিয়ে একগাদা সাদা কালো ছবি দেখছে।
অবশেষে দরজায় টোকাই দিলাম। নিহতের স্বামী একটুও চমকালো না, যেন চমকে যাওয়ার ক্ষমতা লোপ পেয়ে গেছে তার। আস্তে করে পেছনে ফিরে তাকালো সে। দরজার ফাঁক দিয়েই আমাদের চোখাচোখি হলো। লাল টকটকে চোখ, ৩-৪ রাত না ঘুমানোর ফল। চোখের নিচে কালি পড়ে গেছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে এই কদিনে। মাথার চুলগুলো এলোমেলো। মুখটা দেখা মাত্রই খুব মায়া হলো আমার। আমি থানা থেকে এসেছি, যদিও এটা বলার দরকার ছিল না। আমার পুলিশের ইউনিফর্মটাই যথেষ্ট। দীর্ঘশ্বাস ফেলে বিধ্বস্ত মানুষটা আমাকে ভেতরে আসার জন্য ইশারা করল। আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল, ঘরে ঢুকে বললাম। লোকটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কয়েক মুহূর্ত। ওই দিন তো একজন কথা বলছিল, কি সব উল্টোপাল্টা প্রশ্ন করছিল। এবার বুঝতে পারলাম কেন হায়দার ভাই আমাকে দিয়ে এই কাজটা করাতে চাইছেন। ওই দিন আমি ঘটনাস্থলে পৌঁছাবার আগেই হায়দার ভাই নিশ্চয়ই নিহতের বিপর্যস্ত স্বামীকে চাষা ছোলা প্রশ্ন করে বিগড়ে দিয়েছেন। উনার কথা বাদ দিন, বললাম তাকে। উনি আসলে সবার সাথে এভাবেই কথা বলেন। মিলির স্বামী মাথা নেড়ে সায় দিল। আমি জানি আপনার মানসিক অবস্থা ভালো নেই, কিন্তু এই কেসে আপনার সাথে কথা বলাটা খুবই জরুরি, তাই আসা। বসুন। আমার কথা শেষ হওয়ার আগেই আস্তে করে ভদ্রলোক বললেন। মাথার টুপিটা খুলে একটা চেয়ারে বসে পড়লাম। ভদ্রলোক কতগুলো সাদা কালো ছবি দেখছে। একটু চোখ বুলিয়েই বুঝতে পারলাম বেশিরভাগই তাদের বিয়ের সময় তোলা। ৩ মাস আগে আমাদের বিয়ে হয়েছে, একটা ছবি তুলে বলল মেয়েটির স্বামী। আমি কিছু বললাম না। এই ছবিগুলো তার শেষ ছবি। ছড়িয়ে থাকা ৩-৪টা ছবি তুলে বলল এবার। গত মাসে ওর এক কাজিনের বিয়ে হয়। আমি গায়ে হলুদে যেতে পারিনি। ব্যাংকে খুব চাপ ছিল। গুজব ছিল সরকার ৫০০ টাকার নোট ব্যান করবে। দম ফেলারও সময় ছিল না আমাদের। লোকটা আমার জন্য অপেক্ষা না করে বলেই যেতে লাগলো। বুঝতে পারলাম তার মানসিক অবস্থা এখন ভিন্ন এক স্টেজে চলে এসেছে। ঝড়ের পর লণ্ডভণ্ড প্রকৃতি যেমন শান্ত আর থিতু হয়ে যায়, ঠিক সেরকম। সে কথা বলছে বেশ মিনমিনে গলায়, যেন আপন মনে বলে যাচ্ছে। শরীরের দুর্বলতা কণ্ঠে প্রকট হয়ে ফুটে উঠেছে। একটা ঘোরের মধ্যে আছে এখনো। বাসায় কেউ নেই? আমার প্রশ্নটা শুনে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রইল কয়েক মুহূর্ত। বুঝতে পারলাম শোকার্ত লোকটি অন্যভাবে নিয়েছে কথাটা। যে ছিল সে তো নেই, আর কে থাকবে? কেউ না। আমার আর কেউ রইল না। শূন্য দৃষ্টিতে চেয়ে রইল ছবিগুলোর দিকে। আমি ভয় পেয়ে গেলাম। এই বুঝি কান্নাকাটি শুরু করে দেবে। শিশুদের কান্নায় আমি সামলাতে পারি না। বড়দের কান্না দেখলে রীতিমতো অসহায় বোধ করি। কিন্তু আমাকে বাঁচিয়ে লোকটি নিজের কান্না দমিয়ে রাখল। আমার মনে হয় আপনার এখন আত্মীয় স্বজনের মাঝে থাকা উচিত। এভাবে একা থাকা ঠিক হচ্ছে না। আমার কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছবিগুলো থেকে মুখ সরিয়ে নিল। নিজেকে ফিরে পাবার জন্য চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর মুখ তুলে তাকালো আমার দিকে। আমার বড় ভাই বলেছিল আমাকে বাদী হয়ে কেস করতে হবে। সেটা কি কাল পরশু করা যাবে? কাজের কথা শুরু করাতে আমি খুশি হলাম। এ নিয়ে ভাববেন না, কাল পরশু করলেও কোনো সমস্যা হবে না। দেরি করাটা বোধহয় ঠিক হচ্ছে না। তদন্ত করতে দেরি হয়ে যাচ্ছে। আমি আশ্বস্ত করার হাসি দিলাম। না, তা হচ্ছে না। আমাদের তদন্ত আমরা অলরেডি শুরু করে দিয়েছি। লোকটার চোখ দুটো জল জল করে উঠল। কিছু বের করতে পারলেন? আমার সিনিয়র অফিসার একটা তদন্ত করছে। আমি তার সহকারী। আসামিকে ধরার ব্যাপারে উনি খুবই কনফিডেন্ট। আমি দ্রুত বলে গেলাম, নিহতের স্বামীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। যেভাবেই পারেন শুয়োরটাকে ধরেন। লোকটা এক হাতের মুঠি শক্ত করে তুলে ধরল। মাথা নেড়ে সায় দিলাম আমি। এ নিয়ে আপনি ভাববেন না। খুনিকে অবশ্যই ধরবো আমরা। তাকে ফাঁসিতে ঝুলতেই হবে। স্পষ্ট বুঝতে পারলাম ভিকটিমের স্বামী আমার এ কথা শুনে খুশি হতে পারল না। আমার দিকে কেমন দৃষ্টি নিয়ে চেয়ে রইল। ফাঁসি? অস্ফুট স্বরে বলে উঠল সে। যে কাজ সে করেছে ফাঁসি তার একমাত্র শাস্তি। আমাকে অবাক করে দিয়ে ভদ্রলোক মাথা দোলালো। না, না, ফাঁসি দিয়ে চলবে না। সত্যি বলতে কথাটা শুনে আমি যার পর নয় অবাক হয়েছিলাম। এমন কথা জীবনেও শুনিনি। নিহতের স্বামী খুনির ফাঁসি চাইছে না।
ওই হারামজাদাকে সারা জীবন জেলে পচিয়ে মারতে হবে। আমি কি বলবো বুঝতে পারলাম না। যেখানে খুন হলেই নিহতের পরিবার পরিজন, তার আত্মীয় স্বজনেরা ফাঁসি চাই বলে দাবি তোলেন, সেখানে এই লোক চাইছে যাবজ্জীবন। ফাঁসি দিলে তো সে কিছুই টের পাবে না। আবারও আক্ষেপে মাথা দোলালো মিলির স্বামী। আমি শুনেছি ফাঁসি দিলে খুব একটা মৃত্যু যন্ত্রণা হয় না, দ্রুত মৃত্যু হয়, টেরই পায় না, কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যায়। মিলি কিন্তু খুব যন্ত্রণা পেয়ে মারা গেছে। ওকে অনেক কষ্ট দিয়েছে হারামজাদা, অনেক। মন্ত্রতাড়িত হয়ে একটা ঘোরের মধ্যে ডুবে কথাগুলো বলে গেল। আমি চুপ রইলাম। আপনারা এই হারামজাদাকে সারা জীবন জেলে পচিয়ে মারবেন, ঠিক আছে? বেচারার মানসিক অবস্থা বুঝতে পেরেও বললাম, বিচার করবেন আদালত, আমরা না। যে কাজ সে করেছে ঠিক মতো প্রমাণ করতে পারলে নির্ঘাত ফাঁসি হবে। তবে অনেক সময় এরকম কেসে সবকিছু প্রমাণিত হবার পরও আদালত যাবজ্জীবন শাস্তি দিয়ে থাকে। সেটা অবশ্য আদালতই ভালো বুঝবেন। আমাদের কাজ হলো আসামিকে ধরা, সাক্ষী প্রমাণ জোগাড় করা। আমরা এখন খুনিকে ধরার জন্যই চেষ্টা করছি। ধরা তাকে পড়তেই হবে। মিলির স্বামী হাত মুঠো করে দাঁতে দাঁত পিষে বলে উঠল। আমি মাথা নেড়ে সায় দিলাম, অবশ্যই ধরবো তাকে, আর সেজন্যই তো আপনার সাহায্য আমাদের দরকার। এ কথায় কাজে দিল। ভদ্রলোক নড়ে চড়ে উঠল। বলুন, আমাকে কি করতে হবে? আমি সব করতে রাজি আছি, সব। আমি কয়েক মুহূর্ত চুপ থেকে তদন্তকারী কর্মকর্তার মতো বলতে শুরু করলাম। আমাদের ধারণা খুনি আপনাদের পরিচিত কেউ হবে, এটাই আমাদের প্রাথমিক অনুমান। নিহতের স্বামী স্থির চোখে চেয়ে রইল আমার দিকে। তার অভিব্যক্তি দেখে কিছুই বুঝে উঠতে পারলাম না। এই খুনের ব্যাপারে আপনি কি কাউকে সন্দেহ করেন? ভদ্রলোক একটু ভেবে অপারগতা জানিয়ে আলতো করে মাথা দোলালো। আমার সাথে কারো এমন কোনো খারাপ সম্পর্ক নেই যে এরকম জঘন্য কাজ করবে, অসম্ভব। আপনার হয়তো নেই, কিন্তু আপনার ওয়াইফের থাকতে পারে না? ভদ্রলোক আবারও ভাবনায় ডুবে গেল। তার চোখে মণি দুটো ডানে বামে দুলছে, বিক্ষিপ্ত, অনিশ্চিত ভঙ্গিতে। না, খুবই দুর্বল কণ্ঠে বলল। তারপর কাঁধ তুলে এমন একটা ভঙ্গি করল যেন সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না কি করবে। আসলে জোর দিয়ে বলতে পারছি না। জানেনই তো, কয়েক মাস আগে বিয়ে। এই অল্প সময়ে একজন মানুষের কতটুকুই বা জানা সম্ভব? আপনাদের বিয়েটা কি সেটেল ম্যারেজ ছিল? মাথা নেড়ে সায় দিল ভদ্রলোক। আপনার ওয়াইফ কি কখনো আপনাকে এমন কারো কথা বলেছিলেন, কেউ তার ক্ষতি করতে পারে, কিংবা তার সাথে সম্পর্ক খারাপ, এমন কারোর কথা? ঠোঁট উল্টে মাথা দোলালো নিহতের স্বামী। না। আমি একটু থেমে ভেবে নিলাম। এখানে এই বাসায় কতদিন উঠেছেন? বিয়ের পরপরই, 2 মাসে বেশি হবে না। এর আগে কোথায় থাকতেন? আমার বাবা মা নেই, বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছি। বিয়ের পর কিছুদিন উনার বাসায় ছিলাম, মোহাম্মদপুরে। তারপর এখানে এসে উঠি। এই এলাকার কারোর সাথে কি আপনার কিংবা আপনার ওয়াইফের কোনো রকম ঝামেলা হয়েছিল কখনো? মানে, একেবারেই সামান্য কোনো ঘটনা, হয়তো আপনার কাছে সেটা তুচ্ছ মনে হতে পারে, খুবই ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে কি? আমার কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক মাথা দোলাতে লাগলেন। না না, সেরকম কিচ্ছু হয়নি। হওয়ার প্রশ্ন ওঠে না। আমরা দুজন খুবই নির্ঝঞ্ঝাট মানুষ। আর মিলি এত মিশুক স্বভাবের, সবার সাথে ওর ভালো সম্পর্ক। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে ও খুবই পপুলার। আচ্ছা, ঘটনার কয়েকদিন আগে থেকে কি কাউকে আপনার বাড়ির আশপাশে ঘুরতে দেখেছেন? কারো আচরণে কি সন্দেহজনক কিছু খেয়াল করেছেন? মাথা দুলিয়ে সরাসরি জবাব দিল ভদ্রলোক। আপনার এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে এমন আত্মীয় স্বজনের কথা বলতে পারেন? মাথা তুলে তাকালো আমার সামনে বসে থাকা বিপর্যস্ত মানুষটি। ওর এক বোন আর বান্ধবী মাঝে মধ্যে আসতো। আমি পুরুষ মানুষের কথা বলছি। আবারও মাথা দুলিয়ে নেতিবাচক জবাব দিল সে। না, আমার বড় ভাই যে কদিন এসেছে বউ বাচ্চা নিয়ে এসেছে, আর সবসময় এসেছে ছুটির দিনে, রবিবার। আমিও তখন বাসায় ছিলাম। আচ্ছা, আবারও ভেবে নিলাম তারপর কি বলবো। এই বাড়ির দোতলায় যে ফ্যামিলি থাকে তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন? আমার সাথে হাই হ্যালো সম্পর্ক, বুঝতেই পারছেন। সারাদিন অফিসে থাকি, খুব একটা দেখাও হয় না। তবে ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমি অফিসে চলে যাওয়ার পর দিনের বেশিরভাগ সময় দোতলায় কাটাতো।
দোতলার ভদ্রলোক সাধারণ বীমায় চাকরি করেন। উনার ওয়াইফ স্কুল টিচার। একটি মাত্র বাচ্চা, ক্লাস 2-তে পড়ে। ভদ্রলোকের বৃদ্ধা মা আছেন। ওনাদের সাথে মিল্লির সম্পর্ক খুবই ভালো। আমি চুপ করে ভদ্রলোকের আরো কথা বলার সুযোগ করে দিলাম। ব্যাংক থেকে একটু দেরি করে সন্ধ্যার পর ফিরলেই দেখতাম মিলি আর ওই বাচ্চাটা ঘরে বসে টিভি দেখছে। ওদের ঘরে তো টিভি নেই, তাই বাচ্চাটা সন্ধ্যার পরেই এখানে চলে আসতো। এই বিষয়টা হায়দার ভাইও ভেবে দেখেছেন। তার মতে দোতলার বাচ্চাটা কিছু দেখেছে, কিন্তু তার বাবা মা এটা স্বীকার করতে চাইছে না। ওদের সাথে কথা বলে তার এরকম ধারণা হয়েছে। বাচ্চাটার মা বাবা চাইছে না তাদের সন্তানকে পুলিশ এটা ওটা জিজ্ঞেস করুক, কিংবা হতে পারে খুনোখুনির মতো ঘটনা বলে জড়াতে চাইছে না কোনোভাবে। হায়দার ভাই বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ওর মা বাবা বলেছে এই বাড়িতে খুন খারাপির মতো ঘটনা ঘটে গেছে বলে তারা বাচ্চাটাকে আপাতত কয়েকদিনের জন্য নানার বাসায় রেখে এসেছেন। ও খুব ছবি তুলতো। কথাটা শুনে আমি সম্বিত ফিরে পেয়ে দেখি নিহতের স্বামী দুইটা ছবি হাতে নিয়ে উদাস হয়ে চেয়ে আছে। যে কোনো অনুষ্ঠানে গেলেই ছবি তুলে রাখতো। হানিমুনেও অনেক ছবি আছে আমাদের। ভদ্রলোক অনেকটা আনমনে বলে গেল। একের পর এক ছবি তুলে দেখছে সে। চোখে কাজল না দিয়ে কখনো ছবি তুলতে পারতো না। কথাটা বলেই আমার দিকে একটা ছবি বাড়িয়ে দিল। আমি ছবিটা হাতে তুলে নিলাম। এটা সম্ভবত বিয়ের পরের কোনো ছবি। ওই সময় রঙিন ছবি ছিল স্বপ্নের ব্যাপার। প্রায় সবাই সাদা কালো ছবি তুলতো। নিহত মেয়েটার যত ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রয়িং রুমে, তার সবগুলোই সাদা কালো। হয়তো ছবিটা ভালো করে দেখার আগেই আমার দিকে আরেকটা ছবি বাড়িয়ে দিল মেয়েটির স্বামী। পুরনো একটা ছবি, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের সময়কার হবে। চোখে টানা টানা কাজল দেয়া, অসম্ভব সুন্দর চোখ। মেয়েটির খুন হওয়ার পরও তার চোখ মুখ আতঙ্কে সেই সৌন্দর্য তিরোহিত করতে পারেনি। তখনও মেয়েটির চোখে কাজল দেয়া ছিল। তবে সেটা ধর্ষক খুনি স্বামীর জন্য নয়, নিশ্চয়ই অফিস ফেরত স্বামীর জন্য, কিংবা কে জানে। বললাম না, কয়েকদিন আগে ওর কাজিনের বিয়ে হয়েছিল, তখনও অনেক ছবি তুলেছে। ভদ্রলোক 4-5টা ছবি বাড়িয়ে দিয়ে বলল। ছবিগুলো হাতে নিয়ে দেখে গেলাম মেয়েটির জীবনের শেষ কিছু ছবি। সব ছবিতে সে হাসছে, হয় মুখে হাসি এঁটে, নয়তো চোখ দিয়ে। একদল ছেলে মেয়ের সাথে তোলা ছবি। গায়ে হলুদের আনন্দঘন পরিবেশ। কোনো সিঙ্গেল ছবি নেই, সবই গ্রুপ ফটোগ্রাফি। প্রতিটি ছবিতেই ভিকটিম মেয়েটিকে খুব সহজে চেনা যাচ্ছে। তার দুধর্মনীয় সৌন্দর্য আর ব্যক্তিত্বের কারণে ছবির আর কোনো মেয়েই তার মতো সুন্দর করে চোখের কাজল দেয়নি। পোশাকে, ব্যক্তিত্বে তার মতো আর কেউ নেই। এক এক করে ছবিগুলো দেখতে গিয়ে থমকে গেলাম। না, আরেকজন আছে। আমার হাতের শেষ ছবিটি গ্রুপ ফটোগ্রাফি নয়, ভিকটিম আর তার এক বান্ধবীর ছবি। দুটো মেয়েই দেখতে অসাধারণ। তাদের মধ্যে মিলগুলো বেশ চোখে পড়ার মতো। চোখে কাজল, বেশভূষা, ব্যক্তিত্ব আর সৌন্দর্যে তারা একে অন্যের সাথে কঠিন প্রতিযোগিতায় লিপ্ত। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম ছবিটার দিকে। ওর সবচাইতে ক্লোজ ফ্রেন্ড নিহতের স্বামীর কথায় মুখ তুলে তাকালাম। দেখি আমার হাতের ছবির দিকে ঝুঁকে আছে ভদ্রলোক। আপনি হয়তো ভাবছেন ওরা দুই বোন, ওদের দেখলে সবাই ওরকমই মনে করে। মাথা নেড়ে সায় দিয়ে আবারও ফিরে গেলাম ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা কালো ছবিগুলোর দিকে। নিহত মিলির স্বামী শোকাতুর কথাবার্তা আর আক্ষেপের দিকে আমার কোনো মনোযোগ নেই। আমার সমস্ত মনোযোগ এখন একগাদা ছবির দিকে। সম্ভবত ভদ্রলোকও সেটা টের পেয়ে কথা বলা বন্ধ করে দিল। চোখের কোণ দিয়ে দেখতে পেলাম আমার দিকে তাকিয়ে আছে সে। একটা ছবি তুলে নিলাম। গায়ে হলুদের আরেকটি গ্রুপ ছবি। অনেকেই আছে ছবিতে। দুই সারিতে কমপক্ষে 10-12 জন তো হবেই। নিহত মিলি আছে সবার সামনে, একেবারে মাঝখানে। ছবির পেছনের সারির একেবারে ডান দিকে দাঁড়িয়ে আছে এক তরুণ। তার চোখ আর সবার মতো ক্যামেরার দিকে নিবদ্ধ নয়, সে চেয়ে আছে তার ডান দিকে। স্পষ্টই বোঝা যাচ্ছে তার দৃষ্টি মিলির দিকেই নিবদ্ধ। মিলির মতো সুন্দরী মেয়েদের দিকে কেউ এভাবে তাকাতেই পারে, এতে দোষের কিছু নেই। কিন্তু পরপর 3-4টা গ্রুপ ছবিতেই যখন একই চিত্র দেখা যাচ্ছে, তখন আর স্বাভাবিক বলার কোনো উপায় থাকে না। অন্তত আমার কাছে এটা স্বাভাবিক মনে হয়নি। কেন মনে হয়নি সেটা হয়তো বুঝিয়ে বলতে পারবো না। এটা এক ধরনের অনুভূতি। আমি এরকম একটা গ্রুপ ছবি নিয়ে
মিলির স্বামীকে দেখালাম। এই ছেলেটা কে? মিলির স্বামী ছবিটা ভালো করে দেখে মাথা দোলালো। আমি চিনি না, হয়তো মিলির কোনো আত্মীয় হবে। ছবিটার উল্টো পিঠের সাদা অংশটা দেখলো। মিলি সবকিছুতেই নাম আর তারিখ লিখে রাখে, কিন্তু এখানে কিছু লেখা নেই। আমি চুপ মেরে রইলাম। আমার মনে তখন অনেক কিছু ভেবে যাচ্ছে। উটকো মেহমান, খুনি ভিকটিমের পরিচিত। হয়তো সময় পায়নি। ভদ্রলোক বলল, ছবিগুলো মাত্র গত 1 সপ্তাহে প্রিন্ট করা হয়েছে। আরেকটা গ্রুপ ছবি তুলে নিলাম। একই চিত্র। মিলির দিকে ডান চোখে চেয়ে আছে ওই যুবক। আমার কেন জানি মনে হলো তার চোখে লাম্পট্য আর লালসা। একে চিনতে পারে এরকম কেউ আছে? মিলির স্বামী একটু অবাকই হলো। সম্ভবত রামজিয়া চিনতে পারবে। মিলির সবচাইতে ঘনিষ্ঠ বান্ধবী, ওই বেশিরভাগ ছবি তুলেছে। একটু আগে যে ছবিটা আমি অপলক দৃষ্টিতে দেখছিলাম, এই যে রামজিয়া, বেশ বড়লোকের মেয়ে। মিলি আর সে একসাথেই পড়াশোনা করেছে। এবার আমি ছবিটার দিকে বিশেষ নজর দিলাম না, সরাসরি কাজের কথায় চলে এলাম। মিলির ঘনিষ্ঠ কোনো বান্ধবীর সাথে কথা বলা দরকার। এখন সেটা আরো জরুরি হয়ে পড়েছে। এই মেয়েটার সাথে যোগাযোগ করা যায় কিভাবে? মিলির স্বামী পকেট থেকে মানিব্যাগ বের করে মিনি সাইজের ফোন বুক বের করলো। ও থাকে ধানমন্ডিতে 12 নম্বরে। পাতা উল্টে গেল সে। বাসার এক্সাক্ট ঠিকানাটা আমি বলতে পারছি না, তবে ওর ফোন নাম্বার আছে আমার কাছে। ভদ্রলোক নির্দিষ্ট পাতাটি পেয়ে গেলে মুখ তুলে তাকালো। নম্বরটা লিখে নিন। আমি সঙ্গে সঙ্গে আমার নোটবুকে টুকে রাখলাম নম্বরটা। তারপর কি যেন মনে করে উঠে দাঁড়ালাম। আমি কি এই ছবিটা নিতে পারি? পিকনিকের গ্রুপ ফটো একটা হাতে নিয়ে বললাম, কাজ শেষ হলে আবার ফেরত দিয়ে দেব। নিন, কোনো সমস্যা নেই, আমার কাছে নেগেটিভ আছে, মিল্লির স্বামী বলল। উঠে দাঁড়ালাম আমি। ছবিটা পকেটে ভরে হাত বাড়িয়ে দিলাম। ভদ্রলোক আমার সাথে যন্ত্রের মতো করমর্দন করল। তার হাত দুটো মৃত মানুষের মতোই ঠান্ডা আর ঘামে ভেজা। ধন্যবাদ মিনহাজ সাহেব। শুনছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত কেউ কেউ কথা রাখে। আজকে শেষ হলো বইটির প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।